মুভির শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার একটা গ্রামের একটা নির্জন বাড়ি দেখতে পাই। সেই বাড়িটার আশেপাশে তেমন কোনো বাড়িঘরও ছিল না। একদিন গভীর রাতে একজন মহিলা বাড়িটার বাইরের গেট থেকে একটা মেয়েকে টেনে ভেতরে নিয়ে যাচ্ছিল। যেই মেয়েটিকে টেনে নিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে সেই মেয়েটি কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে। তখনই হঠাৎ বাড়িটার দোতলা থেকে নিচে থাকা গাড়িটার ওপর একটা লাশ এসে পড়ে। কিন্তু এটা দেখেও সেই মহিলাটি কোনো রকম ভ্রুক্ষেপ করে না। সে আগের মতোই মেয়েটিকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। সে অনেক চেষ্টার পর টানতে টানতে মেয়েটাকে বাড়ির ভেতরে ড্রয়িং রুমে নিয়ে যায়। ড্রয়িং রুমে একটা বিশাল বড় কাঠের ফ্রেমওয়ালা আয়না রাখা ছিল। মহিলাটি আয়নার সামনে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে আর দু হাত দিয়ে আয়নায় বাড়ি দিতে থাকে। সে কাঁদতে কাঁদতে আয়নাটার কাছে ক্ষমা চায়, কারণ সে কোনো একটা কাজ করতে ব্যর্থ হয়েছে। তাই সে আয়নার কাছে ক্ষমা চেয়ে চেয়ে জোরে জোরে কান্না করে। তখনই সেই মেয়েটার জ্ঞান ফিরে এলে সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তবে মহিলাটি মেয়েটার চুল ধরে টেনে তাকে আটকায়। মহিলাটি চিৎকার করে বলে মেয়েটার কারণেই তার কাজটা ব্যর্থ হয়েছে, তাই মেয়েটা আর তার কোনো কাজই লাগবে না। এটা বলেই মহিলাটি সামনে থাকা কাছে মেয়েটার মাথা জোরে বাড়ি মারে। এখানেই সিন কাট হয়ে এবার আমরা আরিনী নামের একটা মেয়েকে দেখতে পাই। আরিনীকে দেখেই মনে হচ্ছে সে কোনো কারণে খুবই কষ্টে আছে। সে একা একা সোফায় শুয়ে কান্না করছিল। কিছুক্ষণ পর তার স্বামী হ্যান্ড্রা তার কাছে আসে। হ্যান্ড্রা খুবই রেগে গিয়ে আরিনীকে জিজ্ঞেস করে সেই লোকটাকে কোথায় লুকিয়ে রেখেছো। আরিনী কাঁদতে কাঁদতে জানায় যে সেখানে কেউ নেই। কিন্তু হ্যান্ড্রা আরিনীর কথা একেবারেই বিশ্বাস করে না। সে বারবার জিজ্ঞেস করতে থাকে যে আরিনী লোকটাকে কোথায় লুকিয়ে রেখেছে। এবার আরিনী উঠে বসে কঠোর গলায় বলে যে সে তাকে ধোঁকা দেয়নি। তখনই হেনরা পাশের রুমে কারো হাঁটার শব্দ শুনতে পায়। হ্যান্ড্রা তখনই পাশের রুমে গিয়ে একটা লোককে দেখতে পায়। সে লোকটাকে দেখে আরো রেগে গিয়ে তার উপর জিনিসপত্র ছুঁড়ে মারে। তবে আরিনী রুমে যেতেই দেখা যায় সেখানে আসলে কেউ ছিল না। সবকিছুই আসলে হ্যান্ড্রার কল্পনা ছিল। সে খালি জায়গায় জিনিসপত্র ছোড়াছুড়ি করছিল। আরিনী তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে হ্যান্ড্রা আবারও হ্যালুসিনেট করছে। এখানেই জানা যায় হ্যান্ড্রা আসলে মানসিকভাবে অসুস্থ ছিল। সে সবসময় অন্য লোকে কল্পনা করে আরিনীর সাথে ঝামেলা করত। সে ভাবত আরিনী তাকে লুকিয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করছে। এ কারণেই সে প্রায়ই আরিনীকে মারধর করত। তখন আরিনী তাকে ওষুধ এনে খাওয়ার কথা বলে। তবে হেন্ড্রা বলে সে তো সুস্থই আছে, তাই সে ওষুধ কেন খাবে। আরিনী বলে হেন্ড্রা নিজের জন্য না হলেও তাদের ছেলে ইয়ানের জন্য যেন ওষুধটা খায়। কিন্তু হেন্ড্রা বলে সে তো পাগল না। এটা বলেই সে ওষুধ ফেলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখানেই এই সিন কাট হয়ে এবার আমরা ২ বছর পরের ঘটনা দেখতে পাই। আরিনী হেন্ড্রাকে ডিভোর্স দিয়ে প্রাম নামের একজনকে বিয়ে করেছে। প্রামের কাজের জন্য তারা ইন্দোনেশিয়ার একটা গ্রামে থাকতে আসে। তারা গ্রামের শেষ মাথার একটা বাড়িতে এসে ওঠে, যার আশেপাশে খুব একটা বাড়িঘর ছিল না। প্রামকে বিয়ে করার পর এবার আরিনী খুবই খুশি। সে তার ছেলে ইয়ানকে নিয়ে প্রামের সাথে খুব সুখে আছে। হঠাৎ করেই প্রামের ট্রান্সফার হওয়ায় তারা কিছুদিনের জন্য এই বাড়িতে এসে উঠেছে। প্রাম তাকে জানায় তাদেরকে বেশি দিন এই পুরনো বাড়িতে থাকতে হবে না। কয়েক মাসের মধ্যেই প্রামের প্রমোশন হলে তারা নতুন বাড়িতে উঠবে। তখন তারা নিজেদেরই বাড়ি কিনতে পারবে। তবে আরিনীর কাছে সেই বাড়িটাও খুব একটা খারাপ লাগে না, কারণ বাড়িটাতে ব্যবহার উপযোগী সব ধরনের ফার্নিচারই সাজানো গোছানো ছিল। তাই আরিনী বলে তাদের এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না। সে প্রামকে জিজ্ঞেস করে এই বাড়িটা দেখাশোনা করার জন্য কোনো কেয়ারটেকার আছে কিনা। তখনই সেখানে সারি নামের একজন বৃদ্ধা মহিলা এসে বাড়ির ঘণ্টা বাজায়। সারি নামের এই বৃদ্ধা মহিলাকেই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। প্রাম আরিনীকে বলে এই মহিলাই এই বাড়িটার দেখাশোনা করে। সারিকে দেখে আরিনী অনেক খুশি হয়ে তার সাথে কথা বলতে আসে। এদিকে আরিনীর ছেলে ইয়ান খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। আরিনী সারিকে সাথে নিয়ে গাড়ি থেকে সব জিনিসপত্র নামাতে যায়। তখন প্রামও এসে তাদেরকে জিনিস নামাতে সাহায্য করে। আরিনী সারিকে জিজ্ঞেস করে সে কতদিন ধরে এই বাড়িটার দেখাশোনা করছে। সারি জানায় সে প্রায় ৩৫ বছর ধরে এই বাড়িটার দেখাশোনা করে। ৩৫ বছর আগে বাড়িটার মালিক তার পরিবারকে নিয়ে বিদেশে চলে গেছে। সারি আরও জানায় সে কিছুটা দূরেই আরেকটা বাড়িতে থাকে, তাই সে নিজের বাড়িতে থেকে প্রতিদিন আরিনীকে সাহায্য করতে আসতে পারবে। তখনই সেখানে একজন বৃদ্ধা আর দুটো বাচ্চা ফল বিক্রি করতে আসে।
আরিনি বাচ্চাগুলোকে দেখে খুব খুশি হয়ে তাদের থেকে কিছু ফল কিনে নেয়। সেদিন রাতে আরিনি ইয়ানকে ঘুম পাড়াচ্ছে। এদিকে প্রাম লক্ষ্য করে বাড়ির এক কোণার দেয়ালে দুটো পাখি বাসা বেঁধেছে। তখনই আরিনি তাকে ডাক দিলে প্রাম আর সেটা নিয়ে খুব একটা পাত্তা দেয় না। সারাদিন ঘর গুছিয়ে আরিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিল। প্রাম তাকে জানায় সে আগামীকালই ইয়ানকে স্কুলে ভর্তি করে দেবে। ইয়ান স্কুলে যাওয়া শুরু করলে আরিনি বিশ্রাম নেওয়ার জন্য একটু সময় বের করতে পারবে। আরিনি খুব খুশি হয়ে প্রামকে জড়িয়ে ধরে তাকে ধন্যবাদ জানায়। সে বলে প্রামের জন্যই তার আর ইয়ানের জীবনটা এত সুন্দর হয়েছে। এরপর সে প্রামের কাছাকাছি আসার চেষ্টা করলে প্রাম কিছুটা ধাক্কা দিয়েই তাকে দূরে সরিয়ে দেয়। কথা ঘোরানোর জন্য সে বলে সে আরিনির জন্য একটা সারপ্রাইজ এনেছে। এটা বলেই সে আরিনিকে নিয়ে পাশের ঘরে আসে। সেখানে আরিনির জন্য একটা সেলাই মেশিন রাখা ছিল। মেশিনটা দেখে আরিনি খুবই খুশি হয়, কারণ সে সেলাই করতে অনেক পছন্দ করে। পরের দিন সকালে দেখা যায় আরিনির ছেলে ইয়ানের একটা নতুন বন্ধু হয়েছে। সে নতুন বন্ধুর সাথে কাঠের তরোয়াল দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা করছে। ইয়ান একজন বন্ধু পেয়েছে দেখে আরিনিরও বেশ ভালো লাগে। সে তাদেরকে বলে এভাবে অস্ত্র নিয়ে খেলা করলে তাদের ব্যথা লাগতে পারে, তাই তারা যেন অন্য কোনো খেলা খেলে। তাই ইয়ান তার বন্ধুকে নিয়ে লুকোচুরি খেলা শুরু করে। প্রথমে ইয়ান বাড়ির ভেতরে লুকাতে যায়, কিন্তু সে বাড়ির ভেতরে কোথাও ভালো লুকানোর জায়গা পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে সে রান্নাঘরের পাশে একটা বন্ধ দরজা দেখতে পায়। দরজাটার তালা খোলা অবস্থায় ঝুলানো ছিল, তাই সে তালাটা খুলে রেখে ভেতরে চলে যায়। সেই ঘরটা মূলত একটা ছোট স্টোর রুম ছিল। সে লুকানোর জন্য স্টোর রুমের এক কোনায় গিয়ে বসে পড়ে। ইয়ান খেয়াল করে সে যেখানে বসে আছে সেখানে মেঝেতে একটা ছিটকিরি লাগানো। তাই কৌতূহলবশত সে ছিটকিরিটা খুলে ফেলে। তবে সে যেহেতু ওই দরজাটার উপরে বসেছিল, তাই ছিটকিরি খোলার সাথে সাথে ইয়ান নিচে পড়ে যায়। ইয়ান বাড়ির বেসমেন্টে থাকা অন্য একটা ঘরে চলে এসেছে। সেই ঘরে অনেক পুরনো জিনিসপত্র রাখা ছিল। ইয়ান লক্ষ্য করে ঘরের এক কোণায় সাদা চাদর দিয়ে বড় একটা কিছু ঢাকা রয়েছে। সে চাদরটা সরাতেই সেখানে একটা বড় আয়না দেখতে পায়। আয়নাটা দেখে ইয়ানের খুবই ভালো লাগে, তাই সে আয়নাটার সামনে দাঁড়িয়ে দুষ্টুমি করতে থাকে। তখনই সেই ঘরের উপরে কারো হেঁটে যাওয়ার শব্দ শোনা যায়। ইয়ান ওপরে তাকাতেই সে আয়নাটায় জোরে শব্দ হয়। এমন মনে হচ্ছে যেন আয়নাটার পেছন থেকে কেউ আয়নাটায় বাড়ি দিয়েছে। শব্দটা শুনে ইয়ান প্রথমে খুবই ভয় পেয়ে যায়। সে আয়নাটার সামনে এগিয়ে যেতেই এবার আয়নার ভেতরে তারই প্রতিবিম্ব ভৌ করে তাকেই ভয় দেখায়। এটা দেখে ইয়ান প্রচন্ড ভয় পেয়ে জোরে চিৎকার করে মাটিতে পড়ে যায়। এদিকে ইয়ানের বন্ধু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না, তাই সে এবার ইয়ানকে না খুঁজে নিজেই লুকিয়ে পড়ে। আরিনি ছেলেটার কাছে এসে তাকে ইয়ান মনে করে ধরে ফেলে। তবে যখন সে দেখে ছেলেটা ইয়ান নয়, তখন সে প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিল। ছেলেটা তাকে জানায় সে ইয়ানকে অনেক সময় ধরে খুঁজে পাচ্ছে না। ইয়ান অনেকক্ষণ আগেই লুকাতে গিয়েছিল। এটা শুনে এবার আরিনি বেশ চিন্তায় পড়ে যায়। এবার আরিনি ও ছেলেটা দুজন মিলে পুরো বাড়িতে ইয়ানকে খুঁজতে শুরু করে। তখনই প্রাম তার অফিস থেকে ফিরে আসে। ইয়ানকে কোথাও পাওয়া যাচ্ছে না শুনে সেও এবার ইয়ানকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর সে রান্নাঘরের পাশের দরজাটার তালা খোলা অবস্থায় দেখতে পায়। তাই সে বুঝতে পারে ইয়ান নিশ্চয়ই এই ঘরের ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে সে মেঝের দরজাটা খোলা দেখে বুঝতে পারে ইয়ান এই দরজাটা দিয়েই বেসমেন্টে গেছে। সে তখনই চিৎকার করে আরিনিকে ডেকে আনে। আরিনিকে সেখানে দাঁড়াতে বলে সে ইয়ানকে নেয়ার জন্য নিচে নেমে আসে। প্রাম দেখে ইয়ান সেই ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাড়াতাড়ি ইয়ানকে নিয়ে ওপরে আসে। ইয়ানের এমন অবস্থা দেখে আরিনি খুবই ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর ইয়ানের জ্ঞান ফিরে আসে, যা দেখে আরিনিও যেন প্রাণ ফিরে পায়। এদিকে প্রাম আরিনিকে শান্ত করার চেষ্টা করছে। তখনই সারি সেই বাড়িতে আসে। তাকে দেখে প্রাম তাকে অনুরোধ করে সারি যেন এই বাড়িতে থেকে ইয়ানের দেখাশোনা করে। তবে এই কথা শুনে সারি বেশ গম্ভীর হয়ে যায়। সে প্রামের কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে থাকে। সেদিন রাতে ইয়ান আরিনি ও প্রামের মাঝে শুয়ে ঘুমিয়ে আছে। তবে হঠাৎই সে ঘুমের মধ্যে বিছানা থেকে উঠে হাওয়ায় ভাসতে থাকে। এরপর ঘুমন্ত অবস্থায় হাঁটতে হাঁটতে ঘরের বাইরে চলে আসে। ইয়ান ঘুমের ঘোরে কারো যেন ডাক শুনতে পায়। সে হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে এলেই দেখা যায় সারি সিঁড়ির নিচে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকে ডাকছে। এইদিকে তখন প্রামের ঘুম ভেঙে যায়। সে পাশে ইয়ানকে দেখতে না পেয়ে বেশ চিন্তায় পড়ে যায়। প্রাম শুনতে পায় একতলা থেকে পিয়ানো বাজানোর শব্দ শোনা যাচ্ছে। তাই সে ঘর থেকে বেরিয়ে শব্দটা ফলো করে নিচে যায়।
পিয়ানোর কাছে যেতেই প্রাম দেখে ইয়ান ঘুমন্ত অবস্থায় মাথা দিয়ে বাড়ি দিয়ে পিয়ানো বাজাচ্ছে। সে ইয়ানকে ধরতেই যাবে তখনই আরিনি এসে ঘরের বাতি জ্বালিয়ে দেয়। আরিনি তাড়াতাড়ি ইয়ানকে কোলে নিয়ে আবারও বেডরুমে চলে যায়। এদিকে প্রাম পিয়ানোর পাশে ইয়ানের আঁকা একটা অদ্ভুত ছবি দেখতে পায়। ইয়ান তার খাতায় একটা বড় গাছের পাশে একটা বাড়ি এঁকেছে, আর বাড়িটার ভেতরে সে অনেক বড় একটা আয়নাও এঁকেছে। এমন একটা অদ্ভুত ছবি দেখে প্রাম বেশ অবাক হয়ে যায়। পরের দিন সকালে প্রাম আরিনিকে জিজ্ঞেস করে ইয়ান এর আগেও ঘুমের মধ্যে এরকম হাঁটাচলা করতো কিনা। আরিনি বলে এর আগে সে এরকম কখনোই করেনি। এরপর প্রাম ব্রেকফাস্ট শেষ করে যেই অফিসে যাওয়ার জন্য বের হবে তখনই সারি সেখানে আসে। সারি তাকে জানায় সব মিস্ত্রিরা চলে এসেছে। আসলে প্রাম নিজের ঘর থেকে কয়েকটা জিনিস ওপরে আনার জন্য লোক ডেকেছিল। সারির কথা শুনে প্রাম তার সাথে বাইরে চলে যায়। এদিকে দেখা যায় ইয়ান ব্রেকফাস্ট টেবিলে বসেই আবারও সেই অদ্ভুত ছবিটা এঁকেছে। তবে আরিনি ব্যাপারটা লক্ষ্য না করে খাতাটা নিয়ে চলে যাচ্ছে। সে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই মিস্ত্রিরা নিজের ঘর থেকে সেই বড় আয়নাটা এনে দরজার সামনে রেখে দেয়। এটা দেখে আরিনি বেশ বিরক্ত হয়ে প্রামকে ডাকতে থাকে, কিন্তু তখনই দেখা যায় আয়নায় আরিনির প্রতিবিম্ব তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। তখনই আরিনির গা যেন শিরশির করে ওঠে। সে আয়নাটার দিকে তাকাতেই আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখনই তার ডাক শুনে প্রাম সেখানে আসে। প্রাম জানায় সেই আয়নাটা তাদের বেডরুমে রাখতে চায়। আয়নাটা দেখে তার খুব পছন্দ হয়েছে। তবে আরিনি এত পুরনো একটা জিনিস তাদের বেডরুমে রাখতে চাইছিল না। তবে প্রামের এত ইচ্ছা দেখে সে আর প্রামকে না করতে পারে না। সে প্রামকে আয়নাটা বেডরুমেই রাখতে বলে। সেদিন বিকেলে আরিনি মেশিনে সেলাই করছিল। ইয়ান তার সামনে বসে ড্রয়িং করছে। তখনই বাড়ির বেল বাজার শব্দ শুনে আরিনি দরজা খুলতেই দেখে তার এক্স হাজব্যান্ড হেনরা এসেছে। এখানেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। হেনরা যখন জানতে পারে আরিনি ডিভোর্সের পর অন্য কাউকে বিয়ে করছে তখন তার এটা খুবই খারাপ লাগে। সে এটা সহ্য করতে না পেরে নিজের হাতও জ্বালিয়ে ফেলেছিল। হেনরা আরিনিকে বলে সে তাদের ছেলেকে খুব মিস করছিল, তাই সে ইয়ানের সাথে দেখা করতে এসেছে। কিন্তু আরিনি চাইছিল না ইয়ান কোনোভাবেই হেনরার সাথে কানেক্টেড থাকুক। তাই সে হেনরাকে মিথ্যে বলে যে ইয়ান স্কুলে গেছে। তবে তখনই ইয়ান নিজে নিজেই দরজার সামনে চলে আসে। তাই আরিনি আর হেনরাকে না করতে পারে না। হেনরা ইয়ানের জন্য একটা গিফটও নিয়ে এসেছে। এরপর সে ইয়ানকে বলে সে পাশেই একটা হোটেলে উঠেছে। সেই হোটেলে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। তাই ইয়ান যদি তার সাথে যায় তাহলে সে সুইমিং পুলে সাঁতার কাটতে পারবে। এটা শুনে ইয়ান তার বাবার সাথে যাওয়ার জন্য জেদ করে, কিন্তু আরিনি কিছুতেই ইয়ানকে হেনরার সাথে যেতে দিতে চাইছিল না। তখনই সেখানে সারি চলে আসে। হেনরার পরিচয় জানতে পেরে সারি ইয়ানকে রেডি করার জন্য তাকে নিয়ে ঘরের ভেতরে যায়। পরিস্থিতি দেখে আরিনি আর না করতে পারে না। তবে সে হেনরাকে অনুরোধ করে সে যেন ইয়ানকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দিয়ে যায়, কারণ প্রাম যদি বাড়ি ফিরে ইয়ানকে দেখতে না পায় তাহলে সে খুব রেগে যাবে। হেনরা খুব মন খারাপ করে আরিনিকে জিজ্ঞেস করে আরিনি কি এখনো তাকে ঘৃণা করে কিনা। আরিনি বলে সে যদি তাকে ঘৃণা করত তাহলে ইয়ানকে তার সাথে যেতে দিত না। তখনই ইয়ান রেডি হয়ে চলে আসে আর সে হেনরার সাথে বেরিয়ে পড়ে। তবে সেদিন অনেক রাত হয়ে যাওয়ার পরেও হেনরা ইয়ানকে ফেরত দিয়ে যায়নি। বাইরে তখন মুষলধারে বৃষ্টিও পড়ছিল। সে বারবার হেনরাকে কল করলেও হেনরা তার কলও রিসিভ করছে না। তাই আরিনি ইয়ানের চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়ে। প্রাম বাড়িতে ফিরে এলে সে প্রামকে নিয়ে ওই হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে তারা বাড়ি থেকে বের হওয়ার আগেই হেনরা ইয়ানকে নিয়ে চলে আসে। হেনরা বলে বৃষ্টির জন্যই তারা আসতে পারছিল না। আরিনিকে এত চিন্তা করতে দেখে হেনরা তাকে জিজ্ঞেস করে তুমি এত কেন টেনশন করছিলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না। আরিনি কাঁদতে কাঁদতে বলে তোমাকে যদি বিশ্বাস নাই করতাম তাহলে তোমার সাথে 5 বছর সংসার করতাম না। কিন্তু তুমি আমাকে আর ইয়ানকে কোনো সিকিউরিটি দিতে পারোনি। তবে প্রাম তাদের জন্য সবকিছুই করে। তাই সে হেনরাকে বলে হেনরা যেন আর কোনোদিনও তাদের সাথে দেখা করার চেষ্টা না করে, সে যেন আর কোনোদিনও এখানে না আসে। এসব শুনে হেনরা খুবই রেগে গিয়ে আরিনিকে ধরে ফেলে। আরিনির চিৎকার শুনে প্রাম এসে তাকে ছাড়িয়ে ঘরের ভেতরে নিয়ে যায়। এরপর প্রাম হেনরাকে চলে যেতে বললে হেনরাও চুপচাপ সেখান থেকে চলে যায়। সেদিন রাতে আরিনি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে সে একটা পাহাড়ের চূড়ায় বিছানায় শুয়ে আছে। বিছানার পাশে সেই পুরনো আয়নাটাও রাখা ছিল। সেখানেই একটা মহিলা তার 2 মেয়েকে নিয়ে বসে গল্প করছিল। তাদের মধ্যে একটা মেয়ে দৌড়ে গিয়ে সে আয়নাটার ভেতরে ঢুকে পড়ে। আরিনি অবাক হয়ে পাশে তাকাতেই দেখে সেই মহিলা আর অন্য মেয়েটাও এবার গায়েব হয়ে গেছে। তখনই আরিনি আয়নায় একটা মেয়ের প্রতিবিম্ব দেখতে
দেখতে পায়। এই মেয়েটাকেই আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যাকে অজ্ঞান অবস্থায় টেনে টেনে সারি ঘরের ভেতরে নিয়ে যাচ্ছিল। আয়নার ভেতরের মেয়েটা হুবহু আরিনীর মতোই জামা পড়েছিল। আরিনী আয়নাটার কাছে এগিয়ে যেতেই সেই মেয়েটাও কাছে এগিয়ে আসে। আরিনী নিজের প্রতিবিম্বের জায়গায় মেয়েটাকে দেখে প্রথমে খুবই অবাক হয়ে যায়। তবে সে যখন চলে যাচ্ছিল তখনই সেই মেয়েটা আয়নার কাঁচ ভেঙে আরিনীর গলা চেপে ধরে। তখনই সাথে সাথে আরিনীর ঘুম ভেঙে যায়। এত অদ্ভুত একটা স্বপ্ন দেখে আরিনী বেশ ঘাবড়ে যায়। তাই সে ওয়াশরুমে এসে তার হাত মুখ ধয়। তখনই বাথরুমের লাইটটা হঠাৎই জ্বলতে নিতে শুরু করে। সেটা ডিপ ডিপ করতে করতে হঠাৎই ব্লাস্ট হয়ে যায়। সাথে সাথেই সে ঘর থেকে ইয়ানের চিৎকার শুনতে পায়। আরিনী ঘরের দিকে দৌড়ে যেতেই অন্ধকারে ভাঙা কাচে লেগে তার পাও কেটে যায়। তবুও সে ঘরে গিয়ে দেখে ইয়ান সেই আয়নাটার ভেতরে বন্দী হয়ে আছে। ইয়ান আয়নাটার অপর পাশ থেকে চিৎকার করে কান্না করছে আর তার মাকে সাহায্য করতে বলছে। এটা দেখে আরিনী ইয়ানকে বের করার জন্য একেবারে পাগলের মতো ছটফট করছে। সে একটা ফুলদানি নিয়ে আয়নাটার গ্লাসে জোরে বাড়ি মারে, কিন্তু আয়নার গ্লাসে একটা স্ক্র্যাচও পড়ে না। তবে সাথে সাথে ইয়ান আয়নার ভেতর থেকে গায়েব হয়ে যায়। আরিনী কি করবে কিছুই বুঝতে না পেরে চিৎকার করে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করছে। তখনই আয়নাটা আরিনীর উপরে পড়ে ভেঙে যায় আর সাথে সাথে আরিনীর ঘুম ভেঙে যায়। তার মানে এটাও আরিনীর স্বপ্ন ছিল। সে তাড়াতাড়ি ইয়ানকে চেক করার জন্য ইয়ানের ঘরে আসে, কিন্তু ইয়ানকে কোথাও দেখতে পায় না। সে দৌড়ে নিজের ড্রয়িং রুমে যেতেই দেখে এক কোনায় সারি ইয়ানকে কোলে নিয়ে একটা ইজি চেয়ারে বসে আছে। সারি জানায় আজকেও ইয়ান ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করছিল, তাই সে ইয়ানকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আরিনী ইয়ানকে কোলে নিয়ে তার ঘরে চলে যায়। পরের দিন সে ভিডিও কলে তার এক ফ্রেন্ডের সাথে কথা বলছে। এই মেয়েটার নাম হলো লুলু। আরিনী তার বান্ধবীর জন্য একটা ড্রেস ডিজাইন করছিল। সে তার বানানো ডিজাইনটা ভিডিও কলে লুলুকে দেখাচ্ছে। তখনই প্রাম অফিস থেকে ফিরে আসে। আরিনী পেছনে তাকিয়ে আয়নার প্রতিবিম্বে প্রামকে দেখতে পাচ্ছে। তবে প্রাম অদ্ভুতভাবে আরিনীকে বলে, তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। প্রামের এমন কথা শুনে আরিনী বেশ অবাক হয়ে যায়। আরিনী প্রামকে দেখতে পেলেও লুলুক সেই ঘরে কাউকেই দেখতে পাচ্ছে না। তাই আরিনীকে পেছনে তাকিয়ে কথা বলতে দেখে লুলুক বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে আরিনী কার সাথে কথা বলছে। এটা শুনে আরিনী আবারও পেছনে তাকাতেই এবার আর কাউকেই দেখতে পায় না। সে অবাক হয়ে মনে মনে চিন্তা করছে প্রাম এত তাড়াতাড়ি কোথায় চলে গেল। তাই সে প্রামকে খুঁজতে ভিডিও কল অন রেখে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে লুলুক অবাক হয়ে সবকিছু দেখছিল। হঠাৎই সে স্ক্রিনের অপর পাশ থেকে আরিনীর চিৎকার শুনতে পায়। আরিনী সাথে সাথে ক্যামেরার সামনে এসে কাউকে কল করে আর খুব ঘাবড়ে গিয়ে বারবার সাহায্য চাইতে থাকে। এসব দেখে লুলুকও এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পরে প্রাম বাড়ি ফিরে আসে। বেডরুমে ঢুকেই সে দেখে আরিনী ভয়ে জড়সড় হয়ে একটা কোনায় বসে আছে। প্রামকে দেখে সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর আরিনী আয়নাটার সামনে আসে। সে আয়নাটা ভালো করে চেক করে বোঝার চেষ্টা করছে গতরাতে সে এই আয়নাটা নিয়ে এত অদ্ভুত স্বপ্ন কেন দেখলো। তবে অনেকক্ষণ ধরে খোঁজার পরে সে আয়নাটার মধ্যে অস্বাভাবিক কিছুই খুঁজে পায়নি। সে যখন চলেই যাচ্ছে তখনই সে আয়নাটার ভেতর থেকে খট খট আওয়াজ শুনতে পায়। তাই আরিনী আবারও আয়নাটাকে দেখতে আসে। সে আয়নাটার পেছনে চেক করতেই যাবে তখনই প্রাম তাকে কল করে। প্রাম জিজ্ঞেস করে সকালবেলা সিরি ইয়ানকে ঘুরতে নিয়ে গিয়েছিল, সে এখনো ইয়ানকে বাড়িতে পৌঁছে দিয়েছে কিনা। কিন্তু আরিনী খেয়াল করে ইয়ান তখনও বাড়ি ফেরেনি। তাই সে ইয়ানকে আনার জন্য সারির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে সারির বাড়িতে এসে দেখে ইয়ান একটা বাচ্চার সাথে খেলা করছে। আরিনী ইয়ানকে নিয়ে বাড়ি ফিরেই যাবে তখনই সারি এসে তাকে থামায়। সারি বলে, তুমি প্রথমবার আমার বাড়িতে এসেছো, তাই যাওয়ার আগে একবার আমার বাড়ির ভেতরেও এসো। এরপর সারি আরিনীকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে চা খেতে দেয়। আরিনী ঘরের দেয়ালে সারি ও সারির হাজবেন্ডের একটা ছবি দেখতে পায়। এরপর সে সারির কাছে বাড়ির মালিকের নাম্বার চায়। তবে সারি জানায় সে মালিকের নাম্বার কোথায় রেখেছে সেটা তার মনে পড়ছে না। সে নাম্বারটা খুঁজে বের করে আরিনীকে দিয়ে দেবে। এরপর বাড়ি ফেরার আগে আরিনী একটা অ্যান্টিকের দোকানে আসে। সে আয়নাটার ছবি দেখিয়ে দোকানিকে জিজ্ঞেস করে এই আয়নাটার ব্যাপারে দোকানি কিছু জানে কিনা, এরকম কোনো আয়না তার দোকানে আরো আছে কিনা। তবে দোকানি বলে সে এরকম আয়না আগে কখনো দেখেনি। তখনই আরিনী দোকানে তিয়াস নামের একটা মেয়েকে দেখতে পায়।
তিয়াস একটা বই কিনতে দোকানে এসেছে। একটা বই কিনে তিয়াস যখন বেরিয়ে যাচ্ছিল, তখনই আরিনি খেয়াল করে বইটার উপরে এমন একটা চিহ্ন আঁকা আছে, যেটা সে আয়নাটার কাঠের ফ্রেমেও দেখেছে। তাই তার মনে হচ্ছে এই বইটার সাথে বাড়িতে থাকা আয়নার কোনো কানেকশন আছে। এবার সে তিয়াসের পিছু করা শুরু করে আর একটা রেস্টুরেন্টে চলে আসে। তিয়াস যখন বাথরুমে যায়, তখনই এই সুযোগে আরিনি বইটা চেক করতে থাকে। তবে হঠাৎই তিয়াস ফিরে আসে আর আরিনিকে তার বই নাড়তে দেখে বেশ অবাক হয়ে যায়। সে কঠোর গলায় জিজ্ঞেস করে আরিনি তার পারমিশন ছাড়াই তার জিনিস কেন নাড়ছে। এবার আরিনি তিয়াসকে তার বাড়িতে থাকা আয়নাটার কথা জানায়। এটা শুনেই এবার তিয়াসের তার বোনের কথা মনে পড়ে যায়। তিয়াস যখন বিদেশে থাকতো, তখন তার বোন একদিন কল করে তাকে একটা অদ্ভুত আয়নার কথা বলেছিল। তাই সে বিদেশ থেকে ফিরে সে আয়নাটার সম্পর্কে জানার জন্য এই বইটা কিনেছে। সে বইটা খুলতেই দেখে বইয়ের ভেতরে সে আয়নাটার একটা ছবি আঁকা আছে। সে আরিনিকেও আয়নাটা আর সেই চিহ্নটার ছবি দেখায়। বইতে আঁকা চিহ্নটা দেখে আরিনি বেশ অবাক হয়ে সেটার দিকেই তাকিয়ে থাকে। পরের দিন লুলুক তার সাথে দেখা করতে আরিনিদের বাড়িতে আসে। আরিনি যে জামাটা বানিয়ে লুলুককে পাঠিয়েছিল, সেটার কিছু ডিজাইন চেঞ্জ করার জন্য লুলুক এসেছে। লুলুক আরিনির বানানো জামাটা পরে তাকে দেখায়। আরিনি তাকে বলে, তুমি এখানেই একটু অপেক্ষা করো, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। এটা বলে আরিনি চলে যেতে লুলুকের এবার একা একা বেশ ভয় লাগে, কারণ সে গতদিনে ভিডিও কলের ঘটনাটা দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল। লুলুক দেখে আরিনি একটা বড় আয়না সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছে। লুলুক আয়নাটা সম্পর্কে কিছুই জানতো না, তাই সে আয়নাটার উপর থেকে চাদরটা সরিয়ে ফেলে। তখনই আরিনি এসে তাকে তাড়াতাড়ি আয়নাটার সামনে থেকে সরিয়ে নিয়ে যায়। সে বিভিন্ন কাপড় দেখিয়ে লুলুককে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। লুলুক একটু অন্যমনস্ক হতে সে আবারও চাদরটা দিয়ে আয়নাটা ঢাকতে চায়। সে যখন আয়নাটা ঢাকতেই যাবে, তখনই সে তার পেছনে ওই মেয়েটিকে আবারও দেখতে পায়। তবে সে পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। তার মানে সেই মেয়েটাকে শুধুমাত্র আয়নাতেই দেখা যাচ্ছে। মেয়েটি আরিনিকে বলে, তুমি ওকে বিশ্বাস করো না। আরিনি মেয়েটার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছে না, তাই সে আয়নাটার দিকে এগিয়ে যায়। তবে আরিনির এমন অদ্ভুত ব্যবহার দেখে লুলুক তাকে পেছন থেকে ডাক দেয়। লুলুকের ডাকে আরিনির হুঁশ ফিরে আসে। সে একটা টেবিলের ওপরে ইয়ানের ড্রয়িং এর খাতা দেখতে পায়। ইয়ান প্রত্যেকটা পেজে সেই একই ছবি এঁকে রেখেছে। এটা দেখে লুলুক আর আরিনি বেশ অবাক হয়ে যায়। তখনই কেউ পেছন থেকে এসে আরিনির কাঁধে হাত রাখে। তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এবার দেখা যায় সেটা আর কেউ নয়, আরিনির এক্স হাজব্যান্ড হেনরা এসেছে। গতদিনের খারাপ ব্যবহারের জন্য সে আরিনির কাছে ক্ষমা চাইতে এসেছে। এদিকে হেনরাকে দেখে লুলুকের তাকে বেশ পছন্দ হয়। সে আরিনির সামনেই হেনরার উপরে লাইন মারতে থাকে। তবে হেনরা এই বিষয়টা একদমই পাত্তা দেয় না, কারণ সে এখনো আরিনিকেই খুব ভালোবাসে। লুলুক সেখানে কিছু সময় বসে থেকে চলে যায়। হেনরা তার খারাপ ব্যবহারের জন্য আরিনির কাছে ক্ষমা চায়। তখনই ইয়ান স্কুল থেকে ফিরে এসে তার বাবাকে দেখে খুবই খুশি হয়ে যায়। হেনরা ইয়ানের জন্য খুব সুন্দর একটা গিফটও নিয়ে এসেছে। সে আজকেও ইয়ানকে সুইমিং পুলে নিয়ে যেতে চায়, কিন্তু আরিনি তাতে রাজি হয় না। হেনরা আরিনিকে বলে সে আজ সন্ধ্যার আগে ইয়ানকে বাড়ি ফিরিয়ে দিয়ে যাবে, কিন্তু এবার আরিনি তার কোনো কথাই শুনতে চায় না। সে বলে সে তো এটাও জানে না যে হেনরা তার ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা। হেনরা জোর করে আরিনির কোল থেকে ইয়ানকে নিয়ে যেতে চায়, তখনই সেখানে প্রাম চলে আসে। সে হেনরার হাত থেকে আরিনিকে ছাড়িয়ে ভেতরে চলে যেতে বলে। এরপর সে চিৎকার করে হেনরাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। হেনরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখনই তার আয়নার উপরে নজর পড়ে। সে আয়নাটায় কিছু একটা দেখে খুবই অবাক হয়ে যায়। তবে সে আয়নায় কি এমন দেখেছে সেটা আর আমরা দেখতে পাই না। এবার হেনরা প্রামকে ধরে মারতে মারতে জিজ্ঞেস করে যে সে আসলে কে। তাদের মারামারি দেখে আরিনি সেখানে তাদেরকে থামানোর জন্য আসে। এসব দেখে ইয়ানও ভয়ে জোরে জোরে কান্না করতে থাকে। আরিনি হেনরাকে বাড়ি থেকে বের করে দিয়ে ইয়ানের কাছে আসে। প্রাম যেহেতু হেনরাকে ধরে মারছিল, তাই ইয়ান এটা দেখে কান্না করছিল। সে আরিনিকে বলে প্রাম তার বাবা নয়, হেনরাই হলো তার আসল বাবা। তাই সে হেনরার সাথে থাকতে চায়। আরিনি ইয়ানকে শান্ত করার চেষ্টা করে তাকে অন্য ঘরে নিয়ে যায়। এদিকে ইয়ানের এমন কথা শুনে প্রামের খুবই খারাপ লাগে। ইয়ানকে শান্ত করে আরিনি প্রামের কাছে এসে বলে সে যেন ইয়ানের কথায় কিছু মনে না করে। ইয়ান ছোট মানুষ, তাই সে বুঝতে পারেনি।
এরপর আরিনি বলে তাদের ইয়ানকে একবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত, যাতে ভবিষ্যতে তার হেনরার মতো কোনো মানসিক সমস্যা না হয়। তবে প্রাম বলে সে ইয়ানকে নিয়ে একটু বেশি চিন্তা করছে, সে বড় হলে ধীরে ধীরে সব বুঝতে পারবে। সেদিন বিকেলে আরিনি তার সেলাই মেশিনে বসে কাজ করছিল, তখনই সে আয়নায় দেখে একজন অপরিচিত বৃদ্ধ মহিলা তাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এটা দেখে আরিনি বেশ অবাক হয়ে যায়। সে জানালা দিয়ে বাইরে উঁকি দিতে দেখে সেখানে কোনো বৃদ্ধ মহিলা নয়, আসলে সারি তাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। তবে আরিনির স্পষ্ট মনে আছে সে সারির জায়গায় অন্য কোনো বৃদ্ধ মহিলাকে দেখেছে, তাই সে আবারও আয়নাটাকে চেক করতে আসে। এই আয়নাটা বাড়ির অন্যান্য আয়নার থেকে একেবারেই আলাদা ছিল। আরিনি বুঝতেই পারছিল না এই আয়নাটার আসলে রহস্যটা কি। সে কিছু একটা বোঝার জন্য আয়নার গ্লাসে নক করে। সে কান পেতে আয়নার ভেতর থেকে কিছু শোনা যায় কিনা বোঝার চেষ্টা করছে। তখনই আরিনি খেয়াল করে আয়নায় একটা লেখা ভেসে উঠেছে। সে হাত দিয়ে লেখাটা মোছার চেষ্টা করে, কিন্তু সেটা কিছুতেই মোছা যাচ্ছিল না। আরিনি সেই লেখাটার কিছুই বুঝতে পারছে না। সে ওই লেখাটার একটা ছবিও তুলে রাখে। এরপর সে ইয়ানকে আনার জন্য তার স্কুলে আসে। আরিনি দেখে হেনরা আগে থেকেই স্কুলে দাঁড়িয়ে আছে। আসলে হেনরা তার ছেলেকে খুবই দেখতে চাইছিল, তাই সে স্কুলে এসে বাইরে থেকে ইয়ানের উপরে নজর রাখত। এবার আরিনি হেনরাকে জিজ্ঞেস করে সে যখন হ্যালোসিনেট করত তখন তার কেমন লাগতো। আসলে আরিনি ভাবছে সেও ওই আয়নাটা নিয়ে হ্যালোসিনেট করছে, কারণ সে ছাড়া বাড়ির অন্য কেউই আয়নাটার অস্বাভাবিক কিছু দেখতেই পেত না। হেনরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে আরিনি এতদিন পর কেন তার কাছে এই কথাটা জানতে চাইছে। এবার আরিনি তার ফোনে সে আয়নাটার লেখার ছবি দেখায়। আরিনি বলে সে আয়নাটায় এমন কিছু দেখতে পায় যেটা আর কেউ দেখতে পায় না। এসব শুনে হেনরা হাসতে হাসতে তার ওষুধটা আরিনিকে দেয়, যে ওষুধটা আগে সবসময় আরিনি হেনরাকে দিত। আরিনি খুবই অস্থির হয়ে এবার হেনরাকে তাকে সাহায্য করতে বলে। ছবিটা দেখে হেনরার মনে হয় যে লেখাগুলো উল্টো পাল্টা করে লেখা, তাই সে দেয়ালে ওই লেখাটা লিখে ঠিকভাবে সাজানোর চেষ্টা করছে। লেখাটা সাজানোর পর তারা একটা নাম পায়, সেখানে লেখা ছিল সুকমা উইরা নিগারা। তবে আরিনি বলে এই নামের কাউকে সে চেনে না। তারা দুজন এটা নিয়ে ডিসকাস করছিল, তখনই স্কুল ছুটির ঘন্টা বেজে ওঠে। ইয়ানকে বাড়িতে রেখে আরিনি এবার তিয়াসের সাথে দেখা করতে আসে। তিয়াস তাকে তার মা আর বোনের ছবি দেখায়। ছবিগুলো দেখেই আরিনি একেবারে চমকে ওঠে, কারণ তিয়াসের মা আর বোনকেই সে সেদিন স্বপ্নে দেখেছিল। এমনকি সে আয়নার ভেতরে সেদিন যে মেয়েটাকে দেখেছিল সেটা ছিল তিয়াসের বোন সিরি। তিয়াস তাকে জানায় 2 বছর আগে পর্যন্ত তারা ওই বাড়িতেই থাকতো। তাদের বাবা মারা যাওয়ার পর তাদের মা তাকে আর সিরিকে নিয়ে এই বাড়িতে এসে ওঠে। প্রথম দিকে তারা বেশ ভালোই দিন কাটাচ্ছিল। তিয়াস সেই বাড়িতে কয়েকদিন থাকার পরেই সে পড়াশোনা করতে বিদেশে চলে যায়। যাওয়ার কিছুদিন পর থেকে সিরি তাকে কল দিয়ে নানান অদ্ভুত ঘটনার কথা বলতো। সিরি বলতো সেই বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে, কিন্তু তিয়াস সিরির কথায় খুব একটা পাত্তা দেয়নি। তিয়াস আরও জানায় সিরির কিছুদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল, তাই তিয়াস সিরির বিয়েতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎই সে খবর পায় তার মা আর বোন একই দিনে মারা গেছে। তখন পুলিশ বলেছিল সেদিন রাতে তাদের বাড়িতে ডাকাত ঢুকেছিল আর ডাকাতেরাই তাদেরকে মেরে ফেলেছে। কিন্তু তিয়াসের এই কথাটা বিশ্বাস হয়নি। সে আজও মনে করে তার মা আর বোনের মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তাই সে ফিরে এসে ওই বাড়িটা নিয়ে খোঁজ খবর নিচ্ছে। এরই মধ্যে সে ওই বইটা সম্পর্কে জানতে পারে। এরপর বইয়ের ভেতরে সে ওই আয়নাটা আর চিহ্নটা সম্পর্কে জানতে পারে। এবার আরিনি তাকে জানায় সে স্বপ্নে সিরিকে ওই আয়নার মধ্যে বন্দি অবস্থায় দেখেছিল। প্রথমে সে ভেবেছিল হয়তো সে হ্যালুসিনেট করছে, কিন্তু তিয়াসের কথা শুনে তার মনে হচ্ছে ওই আয়নাটার মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। আরিনি তিয়াসদের একটা ছবিতে পেছনে সারিকে দাঁড়িয়ে থাকতে দেখে, তার মানে সারি তখনও ওই বাড়িটার দেখাশোনা করছিল। তাই সে এবার সারির ব্যাপারে আরো জানার জন্য লুকিয়ে সারির বাড়িতে ঢোকে। সে বাড়িটার সব জিনিস খুঁজে খুঁজে দেখতে থাকে। ঘরের এক জায়গায় সে একজন বৃদ্ধ আর বৃদ্ধার ছবি দেখতে পায়। ছবিটার সাথেই সে তিয়াসের কাছে থাকা বইটার একটা পৃষ্ঠা খুঁজে পায়। সেই পৃষ্ঠায় আয়নাটার ছবি আঁকা ছিল। তার পেছনে ছিল একটা মন্ত্র। মন্ত্রটা পড়ে আরিনি বুঝতে পারে এই মন্ত্রের সাহায্যে চন্দ্রগ্রহণের রাতে মানুষের আত্মা বদল করা যায়। সে তিয়াসের বইয়ের সাথে ওই পৃষ্ঠাটি মিলিয়ে দেখে বুঝতে পারে পৃষ্ঠাটি ওই বইটা থেকেই ছেঁড়া হয়েছে। এরপর সে চুপচাপ বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে আরিনি দেখে সারি তাদের সবার জন্য অনেক খাবার রান্না করেছে। সে সারিকে কিছুই বুঝতে না দিয়ে তাকেও তাদের সাথে খেতে বসতে বলে। সারি বসতে চাইছিল না, তবে আরিনি জোর করে তাকে খাবার টেবিলে বসায়। আরিনি খেয়াল করে সারি, প্রাম, ইয়ান ও তার অনেক পছন্দের খাবার রান্না করেছে। তার মানে সারি তাদের ব্যাপারে অনেক কিছুই জানে।
আরিনি জিজ্ঞেস করে এই বাড়িতে আগে যারা থাকতো সারি কি তাদেরও এভাবে খেয়াল রাখতো কিনা। সারি বলে এই বাড়িটার সাথেই বাড়িতে থাকা মানুষদের দেখাশোনা করাও তার দায়িত্ব। এরপর আরিনি সারিকে সিরির ব্যাপারে জিজ্ঞেস করে, তবে সিরির নাম শুনতেই সারি একেবারে গম্ভীর হয়ে যায়। আরিনি জিজ্ঞেস করে সিরিরা যখন এই বাড়িতে থাকতো তখন কি সারি তাদের খেয়াল রাখতো কিনা। সারি জানায় সে সময় সে শহরে থাকতো, তখন সিরিদের সুকমা নামের একজন মহিলা দেখাশোনা করত। আরিনি বুঝতে পারে সারি তাকে মিথ্যে কথা বলছে, তবে সে এটা বুঝতে পারছে না যে সারি তাদেরকে মিথ্যে কেন বলছে। তাই এই ব্যাপারে আরিনি প্রামের সাথে কথা বলে। সে প্রামকে জানায় সারি নিশ্চয়ই তাদের থেকে কিছু লুকাচ্ছে। সারিকে দেখলেই তার কেমন যেন রহস্যজনক মনে হয়। তবে প্রাম তার কথায় পাত্তা না দিয়ে বলে সে শুধুই সারির ওপর সন্দেহ করছে। হতে পারে আরিনি সারিকে বুঝতে ভুল করছে। সারি তাদের খেয়াল রাখার জন্য কত চেষ্টা করে, তাই সে যখন জানতে পারবে যে আরিনি তাকে সন্দেহ করছে তখন সারিনি মনে মনে কত কষ্ট পাবে। তাই প্রাম আরিনিকে এসব নিয়ে বেশি চিন্তা করতে মানা করে। কিছুক্ষণ পর প্রাম অফিসে চলে গেলে এবার সারি আরিনির কাছে আসে। আরিনি যে তাকে সন্দেহ করছে এটা সারি বুঝতে পেরে গেছে। এবার সারি আরিনিকে খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে। আরিনিও এসব শুনে এবার বেশ ঘাবড়ে যায়। সারি আরিনির হাত ধরে বলে সে যদি এখন সারির সাথে তার বাড়িতে যায় তাহলে সারি তাকে সব সত্যি কথা খুলে বলবে। আরিনিও সবকিছু জানার জন্য সারির সাথে তার বাড়িতে আসে। বাড়িতে ঢোকার পর সারি দরজায় তালা দিয়ে চাবিটা এক জায়গায় রেখে দেয়। আরিনি দূর থেকে সেটা খেয়াল করে। এরপর সারি আরিনির জন্য চা বানাতে রান্নাঘরে যায়। আরিনি সারিকে বলে যে সে বাথরুমে যেতে চায়। সারি যখন তাকে বাথরুমে যাওয়ার রাস্তা দেখাচ্ছিল তখনই আরিনি লুকিয়ে দরজার চাবিটা নিয়ে নেয়। এরপর সে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দরজা খুলতেই দেখে দরজার ঠিক সামনে সারি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। আরিনি মনে মনে বেশ ভয় পেয়ে গেলেও তাকে কিছুই বুঝতে না দিয়ে আবারও টেবিলে এসে বসে। তখন সারি তাকে চা আর বিস্কুট খেতে দেয়। এবার সারি জিজ্ঞেস করে সে সিরির ব্যাপারে কি জানতে চায়। আরিনি জিজ্ঞেস করে সিরি আর তার মা কিভাবে মারা গিয়েছিল। এবার সারি তাকে আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে সিরি দেখতে খুবই সুন্দরী ছিল। সারি ঠিক তার মতোই একটা মেয়ে চাইছিল। যদি সিরি তার কথা মতো চলতো তাহলে সে আজও বেঁচে থাকতো। এসব শুনে আরিনি প্রথমে কিছুই বুঝতে পারে না। এবার সারি তাকে বাড়িতে থাকা ওই আয়নাটার কথা বলে। সে জানায় ওই আয়নাটার অদ্ভুত একটা ক্ষমতা আছে। প্রতি চন্দ্রগ্রহণের রাতে সেই আয়নাটা একটা পোর্টালে পরিণত হয়। তখন আয়নাটার ভেতরে ঢুকে যে কেউ আত্মা অদল বদল করতে পারে, কিন্তু চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেলে আয়নাটার ক্ষমতাও চলে যায়। তখন আর সেটা কোনো কাজেই লাগে না। সিরির কারণে সেদিন চন্দ্রগ্রহণের সময় পার হয়ে গিয়েছিল, তাই সারি সেদিন আর তার কাজটা করতে পারেনি। মানে সেদিন সারি সিরির শরীরের সাথে তার আত্মা অদল বদল করতে চেয়েছিল। সে ওই দিন কাজটা করতে পারেনি, তাই তারা সিরি ও তার মাকে মেরে ফেলেছে। সে আরিনিকে সব সত্যি কথা বলছে, কারণ এবার সে আরিনির শরীরের সাথে তার আত্মা অদল বদল করবে। সে আরিনিকে সাবধান করে দেয় আরিনি যেন সিরির মতো আর ভুল না করে। এবার আরিনি সব শুনে প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে পালাতে চায়, কিন্তু তার কাছে চাবি থাকলেও সে আর দরজাটা খুলতে পারছে না। তখনই পেছন থেকে সারি তার উপর আক্রমণ করে। তবে আরিনি সিরিকে ধাক্কা দিয়ে কোনো রকমের দরজাটা খুলে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তা দিয়ে দৌড়ানোর সময় তার প্রামের সাথে দেখা হয়। সে প্রামকে তাড়াতাড়ি গাড়িতে বসে তাকে বাড়ি নিয়ে যেতে বলে। প্রামও তার কথা মতো আরিনিকে গাড়িতে বসিয়ে গাড়ি চালায়। ততক্ষণে সারিও সেখানে পৌঁছে গেছে। সারি আরিনিকে ধরার আগেই প্রাম তাকে নিয়ে বাড়ি চলে আসে। আরিনির এমন বিপর্যস্ত অবস্থা দেখে প্রাম তো কিছুই বুঝতে পারছিল না। সে আরিনিকে আটকাতে গেলে আরিনি চিৎকার করে বলে সারি সিরিও তার মাকে খুন করেছে। এটা বলে সে ঘরের ভেতরে ইয়ানকে খুঁজতে যায়, কিন্তু পুরো বাড়িতে খোঁজার পরেও সে ইয়ানকে কোথাও খুঁজে পাচ্ছে না। প্রাম এসে আরিনিকে শান্ত করার চেষ্টা করে, তবে আরিনি অস্থির হয়ে চারিদিকে ইয়ানকে খুঁজছে। তখনই তাদের বাড়ির দরজার ঘন্টা বেজে ওঠে। পর্দার আড়াল থেকে আরিনি বুঝতে পারে বাড়িতে সারি চলে এসেছে। তাই সে প্রামকে বারবার নিষেধ করে সে যেন দরজা না খোলে, কিন্তু প্রাম তার কথা না শুনেই দরজাটা খুলে দেয়। সারি ঘরের ভেতরে ঢুকতেই প্রাম সারিকে কিস করে। এটা দেখে আরিনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজের চোখে যা দেখেছে সেটা তার বিশ্বাসই হচ্ছিল না। এরপর প্রাম এসে আরিনির মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে ইয়ান লুকিয়ে এই সবকিছু দেখে ফেলেছে। এখানেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেদিন রাতে সারি যখন সিরিকে টেনে ঘরে নিয়ে যাচ্ছিল সেই সময় প্রাম সিরির মাকে খুন করে দোতলা থেকে নিচে ফেলে দেয়।
তার মানে প্রাম প্রথম থেকেই সারির সাথেই জড়িত ছিল। প্রাম নিচে এসে দেখে সারি রাগের বশে সিরিকে মেরে ফেলেছে। সিরি মারা গেছে এটা দেখে প্রাম তো খুবই কষ্ট পায়। এখানেই জানা যায় সারির আসল নাম হলো সুকমা, আর প্রামই হলো তার স্বামী নেগারা। নেগারা আগেই প্রামের সাথে তার আত্মা বদল করে ফেলেছে। নেগারা আত্মা বদল করার পর তারা সুকমার আত্মা বদল করতে যাচ্ছিল, কিন্তু চন্দ্রগ্রহণের সময় পার হয়ে যাওয়ার কারণে সে সিরির সাথে তার আত্মা বদল করতে পারেনি। তাই তাদেরকে আবারও সুকমার জন্য একটা নতুন শরীর খুঁজতে হবে। তারা এভাবেই কম বয়সী কারোর সাথে আত্মা বদল করে করে নিজেরা অনেক বছর ধরে বেঁচে আছে। সুকমার জন্য নতুন শরীর খুঁজতে গিয়ে প্রাম 2 বছর ধরে আরিনীর সাথে প্রেমের নাটক করে। এরপর সে ট্রান্সফারের বাহানা করে আরিনীকে এই বাড়িতে নিয়ে আসে, যাতে তারা আরিনীর সাথে সুকমার আত্মা বদল করতে পারে। এদিকে ততক্ষণে আরিনীর জ্ঞান ফিরে আসে। সে আয়নায় তাকাতেই দেখে এবার প্রাম ও সারির আসল রূপ আয়নায় ভেসে উঠেছে। আয়নার ভেতরে সুকমা এবং নিগারাকে দেখা যাচ্ছে, কিন্তু আয়নার সামনে তখন প্রাম আর সারি ডান্স করছিল। তার মানে এই আয়নায় সবসময় সবার আসল রূপ দেখা যেত। এ কারণেই সেদিন হেনরা প্রামকে মারতে শুরু করেছিল, কারণ সে আয়নায় প্রামের আসল রূপ দেখতে পেয়েছিল। কিছুক্ষণ ডান্স করার পর সুকমা সেখান থেকে চলে গেলে আরিনী আবারও প্রামের কাছে সাহায্য চায়, কিন্তু প্রাম তাকে কিছুই না বলে আয়নাটার সামনে গিয়ে দাঁড়ায়। এটা থেকেই আরিনী বুঝতে পারে আসলে প্রামকে কিছু বলে আর কোনো লাভ হবে না। এবার প্রাম আয়নার সামনে বসে আরিনীকে একটা গল্প শোনায়। অনেক অনেক যুগ আগে তারা একটা আয়না পেয়েছিল। সেই আয়নাটার সাথে একটা বইও রাখা ছিল। বইটা থেকেই তারা আয়নার মাধ্যমে আত্মা অদল বদলের রহস্য জানতে পারে। প্রথমে তারা এই বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু যখন তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তখন অমরত্ব পাওয়ার জন্য তারা এই আয়নাটা ব্যবহার করার কথা ভাবে। প্রথমে তারা বাড়ি ভাড়া দেওয়ার নাম করে সারি ও তার হাজবেন্ডকে এই বাড়িতে থাকতে দেয়। এরপর তারা আয়নার মাধ্যমে সারি ও তার হাজবেন্ডের সাথে আত্মা অদল বদল করেছিল। এরপর তারা যখন আবারও বৃদ্ধ হয়ে যায় তখন নেগারা আবারও শরীর বদল করে, কিন্তু সুকমা সেটা করতে পারেনি। তাই এখন সুকমার জন্য তাদের খুব তাড়াতাড়ি একটা নতুন শরীর দরকার। তাই প্রাম আরিনীকে ফাঁসিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। সেদিনই ছিল চন্দ্রগ্রহণের রাত। আজই সুকমার আত্মা অদল বদল করার শেষ সুযোগ, কারণ সুকমা এখন বৃদ্ধ হয়ে গেছে। তাই পরবর্তী চন্দ্রগ্রহণ পর্যন্ত তার কাছে সময় নাও থাকতে পারে। তখনই সুকমা এসে প্রামকে বলে যে ইয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দুজনেই আবারও আরিনীর দিকে এগিয়ে যায়। আরিনী তাকে ছেড়ে দেওয়ার জন্য তাদের অনেক অনুরোধ করে, কিন্তু এতে আর কোনো লাভ হয় না। সুকমা আরিনীর মাথায় বাড়ি দিয়ে তাকে আবারও অজ্ঞান করে ফেলে। এদিকে প্রাম ইয়ানকে খুঁজতে আসে, তবে সে কোথাও ইয়ানকে খুঁজে পাচ্ছে না। তখনই দেখা যায় ইয়ান আসলে আলমারির ওপরে লুকিয়ে আছে। প্রাম ঘর থেকে চলেই যাচ্ছিল, তখনই ইয়ানের হাতে থাকা ফোনটা বেজে ওঠে। প্রাম মনে করে আরিনী নিশ্চয়ই আলমারির ওপরে কোনো ফোন লুকিয়ে রেখেছে। সে যেই আলমারির ওপরে চেক করতে যায় তখনই সুকমা তাকে ডাক দেয়। চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে, তাই প্রাম আর সময় নষ্ট না করে নিচে চলে আসে। এদিকে ইয়ান হেনরাকে কল করে তাদের সব কথা জানায়। সে হেনরাকে তাড়াতাড়ি তাদেরকে সাহায্য করতে বলে। কিছুক্ষণের মধ্যেই হেনরা তাদের বাড়িতে চলে আসে আর ইয়ান গিয়ে দরজা খুলে দেয়। ইয়ান আয়নাটা দেখিয়ে বলে প্রাম তার মাকে আয়নাটার ভেতরে নিয়ে গেছে। সে আয়নার পাশে রাখা বইটাও হেনরাকে দেখায়। বইটা পড়ে হেনরা সবকিছু বুঝতে পারে। হেনরা বুঝতে পারে তারা আরিনী শরীর বদল করার জন্যই তাকে আয়নার ভেতরে নিয়ে গেছে। তাই সে ইয়ানকে বলে সে অবশ্যই তার মাকে বের করে নিয়ে আসবে। এটা বলেই সে ইয়ানকে কোথাও লুকিয়ে পড়তে বলে। তারা আয়না থেকে বের না হওয়া পর্যন্ত যেন ইয়ান বাইরে না আসে। ইয়ান লুকিয়ে পড়ার পর হেনরা আয়নাটার সামনে আসে। প্রথমে হেনরা কয়েকবার হাত ঢুকিয়ে আয়নাটা পরীক্ষা করে। সে যখন নিশ্চিত হয় আয়নাটা সত্যি একটা পোর্টালের মতো কাজ করছে, তখনই সে সাহস করে আয়নাটার ভেতরে ঢুকে পড়ে। আয়নার অপর পাশে গুহার মতো একটা জায়গা ছিল। সেখানে অনেকগুলো সিঁড়ি নিচে অন্ধকারে নেমে গেছে। হেনরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গুহার একেবারে গভীরে চলে আসে। সে নিচে নামতেই অনেকগুলো আত্মা হাত বাড়িয়ে তার দিকেই আসে। সুকমা ও নিগারা যেসব লোকেদের সাথে শরীর বদল করেছে তাদের আত্মা এই আয়নার দুনিয়ায় বন্দী হয়ে আছে। সেই সব আত্মাদের আত্মচিৎকার হেনরা কিছুতেই সহ্য করতে পারছিল না। সে 2 হাত দিয়ে তার কান চেপে ধরে। এদিকে আরিনীর জ্ঞান ফিরলে সে দেখে তাকে একটা পাথরের সাথে বেঁধে রাখা হয়েছে। সুকমা তার মাথার নিচে বসে মন্ত্র পড়ছিল। সুকমা আর নিগারা মিলে আত্মা বদলের রিচুয়াল শুরু করেছে। এবার সুকমা একটা ছুরি দিয়ে আরিনীর হাত কেটে রক্ত বের করে। আরিনী প্রচন্ড যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকারের শব্দ অনুসরণ
অনুসরণ করে হেনরাও সেখানে পৌঁছে যায়। সে পাথরের আড়ালে লুকিয়ে দেখতে পায় সুকমা আর নিগারা কি যেন রিচুয়াল করছে। সেই সময় আরিনীর আত্মা তার শরীর থেকে ধীরে ধীরে বের হতে শুরু করে। আরিনীর বদলে সুকমার আত্মা আরিনীর শরীরে প্রবেশ করছে। আরিনী প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। এদিকে হেনরা যখনই তাদের উপর আক্রমণ করতেই যাবে তখনই সেখানে ইয়ান চলে আসে। ইয়ানের ডাক শুনে নিগারা তাকে ধরতেই যাবে, তখনই হেনরা এসে নিগারাকে আক্রমণ করে। এদিকে আত্মা বদলের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এখন সুকমাকে দেখতে অনেকটা আরিনীর মতো লাগছিল। আত্মা বদলের একেবারে শেষ পর্যায়ে আরিনীর শরীরে একটা স্পেশাল ছুরি ঢুকিয়ে দিতে হবে। এটা দেখে হেনরা সুকমাকে আটকানোর জন্য যায়, কিন্তু তার আগে ইয়ান গুলতি দিয়ে সুকমার দিকে পাথর ছুঁড়ে মারে। পাথরটা গিয়ে সুকমার চোখে লাগে আর তাদের আত্মা বদলের রিচুয়ালে বাধা পড়ে যায়। এই সুযোগে হেনরা এসে সুকমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এরপর সে পাথরটা থেকে আরিনীকে মুক্ত করে। তখনই নিগারা এসে হেনরাকে আটকানোর চেষ্টা করলে আরিনী নিগারাকে লাথি দিয়ে দূরে ফেলে দেয়। আরিনীকে ছাড়ানোর পর হেনরা তাকে বলে সে যেন এখনই ইয়ানকে নিয়ে এখান থেকে চলে যায়। আরিনী তখনই ইয়ানকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে হেনরা পালানোর আগে নিগারা এসে পেছন থেকে তাকে আক্রমণ করে। আরিনী তাকে বাঁচানোর জন্য থামলে হেনরা তার কথা চিন্তা করতে না করে ইয়ানকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আরিনী ইয়ানকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন হঠাৎই তার সামনে একটা আত্মা চলে আসে। আরিনী ভয় পেয়ে পেছনে ঘুরতে সে একটা গর্তে পড়ে যায়। সে গর্তটা থেকে ওঠার চেষ্টা করছে, তখনই সুকমা এসে ইয়ানকে ধরে ফেলে। সে ইয়ানের মাথায় বাড়ি দিয়ে ইয়ানকে অজ্ঞান করে ফেলে। সে আরিনীকে ধমকি দিয়ে বলে যদি আরিনী তার শরীর না দেয় তাহলে সুকমা ইয়ানকে মেরে ফেলবে। এটা দেখে আরিনী তাকে অনুরোধ করে বলে সুকমা আরিনীকে মেরে ফেলুক, কিন্তু তার ছেলেকে ছেড়ে দিক। সুকমা বলে এখন রিচুয়াল করার সময় শেষ হয়ে গেছে, তাই সে রাগে ইয়ানকে মারতেই যাবে। তখনই হেনরা এসে সুকমাকে ধরে ফেলে। সুকমা হাতে থাকা ছুরিটা হেনরার পায়ে ঢুকিয়ে দেয়। তবুও হেনরা আরিনীকে এখান থেকে চলে যেতে বলে। আরিনী হেনরাকে ছেড়ে যেতে চাইছিল না, তবে তারা সেখানে থাকলে ইয়ানের বিপদ হতে পারে। তাই সে ইয়ানকে কোলে নিয়ে দৌড়ে আয়নার ভেতর দিয়ে বাইরে বেরিয়ে আসে। তবে বাইরে আসার পর আরিনীর হেনরার জন্য খুবই খারাপ লাগতে থাকে। হেনরার সাথে কাটানো তার সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়। বিয়ের পর আরিনী ও হেনরা খুবই সুন্দর সময় কাটাতো। তবে হেনরার হ্যালোজিনেশন রোগ হওয়ার পর আরিনী ভেবেছিল হেনরা তাকে আর তার ছেলেকে একদমই ভালোবাসে না, সে তাদেরকে কোনো বিপদ থেকেই বাঁচাতে পারবে না। তবে আজ হেনরা তাকে ভুল প্রমাণিত করেছে। সে তাকেও ইয়ানকে বাঁচাতে গিয়ে নিজেকে এত বড় বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। তাই আরিনী কাঁদতে কাঁদতে হেনরার কাছে ক্ষমা চাইতে থাকে। তখনই সে খেয়াল করে আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে। আরিনী বুঝতে পারে হেনরা হাত বাড়িয়ে তার কাছে সাহায্য চাইছে। তাই সে হাত ধরে টেনে হেনরাকে আয়নার বাইরে বের করে আনে। হেনরা তাদের দুজনকে মেরে কোনো রকমে আয়নার জগৎ থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছে। এটা দেখে আরিনী খুবই খুশি হয়ে হেনরাকে জড়িয়ে ধরে। তারা দুজন আবারও এক হয়ে যায়। এরপর আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই। আরিনী হেনরা ও ইয়ানকে নিয়ে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। একদিন হেনরা ড্রয়ার থেকে তার ও আরিনীর একটা ছবি বের করে। তখনই আরিনী তাকে খাবার জন্য ডাক দেয়। তারা তিনজনই আবারও তাদের পুরনো বাড়িতে ফিরে এসেছে। তারা ঠিক আগের মতোই তিনজন একসাথে বসে খাবার খাচ্ছে। তবে আরিনীর কোনো এক অজানা কারণে এখনো খুব অস্বস্তি লাগছে। সে কিছু না বলেই হেনরার দিকে তাকিয়ে তাকেই দেখতে থাকে। তখনই তাদের কলিং বেল বেজে ওঠে। আরিনী দরজা খুলতেই দেখে তিয়াস তার সাথে দেখা করতে এসেছে। আরিনী তিয়াসের কাছে সিরির হবু হাজবেন্ডের ছবি দেখতে চেয়েছিল। তিয়াস সেই ছবিটা খুঁজে পেয়ে আরিনীকে দেখাতে এসেছে। ছবিতে দেখা যায় সিরির হবু হাজবেন্ড আর কেউ নয়, সেটা প্রাম ছিল। নিগারা আতা বদল করে প্রামের শরীরে প্রবেশ করেছিল। তবে আরিনী ছবিতে প্রামের কাপ ধরা দেখে খুবই অবাক হয়ে যায়। তার মনে পড়ে সে যখন প্রামের সাথে থাকতো তখন প্রাম ঠিক একইভাবে কাপ ধরতো। আর একটু আগে হেনরাকেও সে একইভাবে কাপ ধরতে দেখেছে। প্রাম যেভাবে তার কপালে কিস করত, একটু আগে হেনরাও তাকে একইভাবে কিস করেছিল। তখনই সেখানে হেনরা চলে আসে। সে তিয়াসের পরিচয় জিজ্ঞেস করলে আরিনী বলে তিয়াস তার বান্ধবী। আসলে আরিনী বুঝতে পেরে গেছে হেনরার শরীরে আসলে নিগারার আত্মা প্রবেশ করেছে। তবে সে এবার আর কাউকে কিছুই বলতে পারে না। সে অসহায়ের মতো তিয়াসের দিকে তাকিয়ে থাকে। এখানেই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আরিনী যখন ইয়ানকে নিয়ে
নিয়ে আয়নার জগৎ থেকে বেরিয়ে এসেছিল, তখনই নিগারার আত্মা হেনরার শরীরে প্রবেশ করে হেনরাকে খুন করেছিল। সে তার রিচুয়াল শেষ করে সুকমার কাছে আসে, তবে সুকমা এবার একেবারেই হার মেনে নিয়েছে। তার শরীর এমনিতেই অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তার কাছে নতুন শরীর খোঁজার মতো আর কোনো সময় ছিল না। তাই সে নিগারাকে বিদায় জানিয়ে নিজের শরীরেই চাকু ঢুকিয়ে দেয়। সে নিগারার কোলেই মারা যায়। কিন্তু এবার নিগারা সুকমার মৃত্যুর জন্য আরিনীকেই দায়ী করছিল। সে আরিনীর ওপর প্রচন্ড রেগে যায় আর সুকমার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তাই সে হেনরার রূপ ধরে আরিনীর জীবনে আবারও ফিরে এসেছে। আরিনী এই সব ঘটনা বুঝতে পারে, কিন্তু তার আর কিছুই করার ছিল না। সে যদি কিছু করতে চায় তাহলে তার ছেলে ইয়ান বিপদে পড়বে। তাই সে অসহায়ের মতো তিয়াসের চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।